উইলিয়াম ওডদের লেখা ফেমাস একটা পোয়েম হচ্ছে ওড ইন্টিমেশনস অফ ইমর্টালিটি ফ্রম রিকালেকশন অফ আর্লি চাইল্ডহুড। আমরা কবিতার টাইটেলটা একটু খেয়াল করি, এখানে আর্লি চাইল্ডহুডের কথাটা আছে, রিকালেকশন কথাটা আছে, অর্থাৎ স্মৃতিচারণের একটা ব্যাপার আছে। এখানে শৈশবের কথা বলা হয়েছে। এখানে টাইটেলে কিন্তু আমরা আরেকটা ব্যাপার দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ইমর্টালিটি, অমরত্ব। তাহলে কবিতাটা কিন্তু মূলত চাইল্ডহুডকে ঘিরে, এবং চাইল্ডহুডের সাথে ডিভাইনিটি কীভাবে হচ্ছে কানেক্টেড সেই ব্যাপারটা, এবং মানুষের সোল ইমর্টালিটি, এইগুলো হচ্ছে এই কবিতাটা আমরা পাবো। তাহলে আমরা যদি আগে থিমগুলো যদি একটু বলতে চাই যে পুরো কবিতা আসলে থিমটা কী, তাহলে হচ্ছে আমরা বলবো এখানে হচ্ছে যে প্রথমত হচ্ছে যে চাইল্ডহুড বা লস অফ চাইল্ডহুড। কবি তার শৈশবকে হারিয়ে ফেলেছেন, সেজন্য সে কিন্তু এখানে সে কথাগুলো বলছেন যে শৈশব হারিয়ে ফেলার জন্য তার মনে যেটা কষ্ট অনুভব করেছেন সেটা। তারপর হচ্ছে প্রকৃতির অনেক বর্ণনা দিয়েছেন। এখানে কিন্তু পাওয়ার অফ নেচার, এটা হচ্ছে একটা থিম। আমি থিমগুলো মনে রাখতে হবে, হ্যাঁ। লস অফ চাইল্ডহুড এটা একটা থিম, আর এটা হচ্ছে কি পাওয়ার অফ নেচার, প্রকৃতির যে ক্ষমতা, সেটা হচ্ছে একটা থিম। আর একটা থিম হচ্ছে সোল অ্যান্ড ইমর্টালিটি, মানে মানুষের আত্মা এবং অমরত্ব। আর একটা থিম হচ্ছে এখানে মেমোরি, মানে স্মৃতি বা স্মৃতিচারণ। তো প্রধান হচ্ছে এই চারটাই হচ্ছে থিম, এছাড়াও মাইনর আরও কিছু থিম আছে। তা আমরা থিমগুলো মনে রেখে তারপর আমরা কবিতাটা পড়া শুরু করব। এখানে প্রথমে একদম শুরুতে হচ্ছে যে মাই হার্ট লিভস আপ, এই কবিতা থেকে 3টা লাইন দেওয়া হয়েছে যে দ্য চাইল্ড ইজ ফাদার অফ দ্য ম্যান। এটা অনেক পরীক্ষাতে হচ্ছে আসে, এই যে এই লাইনটা কোন কবিতা, সেক্ষেত্রে আমরা এটা মনে রাখবো যে মাই হার্ট লিভস আপ। আমি হচ্ছে সরাসরি কবিতায় চলে যাচ্ছি। কবিতার একদম শুরুতে যে কথাটা বলা হয়েছে যে দেয়ার ওয়াজ এ টাইম হোয়েন মিডো গ্রোভ অ্যান্ড স্ট্রিম দ্য আর্থ অ্যান্ড এভরি কমন সাইট টু মি ডিড সিম অ্যাপারেলড ইন সেলেশিয়াল লাইট। এখন এই কথাটার মানে কি, আমি 4টা লাইনে মানেটা বলছি। আমরা কবিতাটা যখন পড়বো আমরা ভিজুয়ালাইজ করবো ব্যাপারটা কিভাবে। কবি কিন্তু এখানে বলছেন দেয়ার ওয়াজ এ টাইম, মানে এমন একটা সময় ছিল যখন মিডো গ্রোভ অ্যান্ড স্ট্রিম, এই 3টা কথার মানে কি। মিডো হচ্ছে এখানে চারণভূমি বা হচ্ছে মাঠ, যেখানে অনেক ঘাস জন্মেছে, এরকম, এটাকে আমরা বলি কি মিডো। গ্রোভ বলতে বোঝাচ্ছে বন, স্ট্রিম বলতে বোঝাচ্ছে ছোট নদী। আমরা কিন্তু ভিজুয়ালাইজ করবো যে একটা নদীর পাশে হচ্ছে গ্রোভ, একটা বন, তারপর হচ্ছে সেখানে কি আছে, চারণভূমি আছে। তারপর সে বলছেন দ্য আর্থ অ্যান্ড এভরি কমন সাইট, এবার তারপর সে বললেন যে পুরো পৃথিবীটা, হ্যাঁ, এবং পুরো পৃথিবীতে যে কমন সাইটগুলো আছে, যেটা আমরা সচরাচর চোখে দেখি, আমরা যা কিছুই দেখি। কবি বলছেন যে যা কিছুই আমি দেখতাম, সব কিছু আমার কাছে মনে হতো যে স্বর্গীয় একটা আলোতে এগুলো হচ্ছে কি হয়ে আছে, অ্যাপারেল মানে হচ্ছে কি, অ্যাপারেল বলতে আমরা বুঝি কি পোশাক, যেন এই সব কিছু স্বর্গীয় আলোর একটা পোশাক পরে আছে, মানে কি সব কিছুর মধ্যে সে একটা স্বর্গের একটা আলো দেখতে পাচ্ছে, মানে সে যেদিকেই তাকায়। তাহলে এখানে কিন্তু বলতে চাইছে সে যখন ছোট ছিলেন, সে যখন একটা চাইল্ড ছিলেন, তখন প্রকৃতির সব কিছু, সে যখন নদী দেখতেন, নদীটাকে দেখলেও তার মনে হতো এখানে হচ্ছে কি একটা স্বর্গীয় আলো, মানে এভরি কমন সাইড, সব কিছুতেই সে হচ্ছে একটা গ্লোরি দেখতে পেতেন, স্বর্গীয় মানে ডিভাইন গ্লোরি দেখতে পেতেন। সেটাই বলছেন দ্য গ্লোরি অ্যান্ড দ্য ফ্রেশনেস অফ ড্রিম, সব কিছুর মধ্যে না স্বপ্নের মতো একটা সতেজতা, একটা ফ্রেশনেস, একটা গ্লোরি সে দেখতে পেতেন। যেমন আমরা কিন্তু মাঝে মাঝে ফিল করি যে যখন ছোট ছিলাম, মানে কত আনন্দ ছিল জীবনে, কোনো টেনশন ছিল না, খেলাধুলা করতাম প্রকৃতির মধ্যে, তো কত একটা হচ্ছে কি মনে হতো সব কিছু হচ্ছে কি একদম ডিভাইন মনে হতো। হ্যাঁ, তো কবি সেই শৈশবের কথাটাই কিন্তু এখানে সে স্মরণ করলেন। হ্যাঁ, তারপর সে বলেন যে ইট ইজ নট নাও অ্যাজ ইট হ্যাড বিন অফ ইয়ার, মানে এখন আর সেটা নেই। সে বলছে, এখানে কিন্তু ইজ ব্যবহার করেছেন এবং প্রথমে কিন্তু ওয়াজ বলেছেন, মানে ছিল আগে, এখন আর নেই। কবি বলছেন যে ইট ইজ নট নাও, এটা এখন আর নেই, যেমনটা এটা আগে ছিল। ইট হ্যাজ বিন অফ ইয়র বলতে হচ্ছে অনেক আগে কবির যে জীবনে যেটা ছিল। টার্নস হোয়াটস এভার আই মে বাই নাইট অ্যান্ড, সে বলছেন যে
দিন এবং রাত যে পার হয়েছে, দিনের এবং রাতের সাথে সাথে সেই দিনগুলো হারিয়ে গিয়েছে, কোথাও যেন মানে কোথাও যেন টার্ন করেছে সেই যে শৈশবের যে একটা যে গ্লোরি, ফ্রেশনেস, সেটাকে সে হারিয়ে ফেলেছে। হ্যাঁ, দ্য থিংস হুইচ আই হ্যাভ সিন আই নাও ক্যান সি নো মোর। বলছেন যে দ্য থিংস হুইচ আই হ্যাভ সিন, যে জিনিসগুলো আমি দেখেছিলাম, সেটা কি এখন আমি আর দেখতে পাচ্ছি না, আমি কোথাও দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এটা বলছেন। তাহলে আমরা প্রথম স্ট্যান্জাটা পড়ে ফেললাম। আমরা তারপরে স্ট্যান্জাটা দেখি। এইখানে কবি বলছেন দ্য রেইনবো। আমরা কিন্তু এখানে এটা পড়ার সাথে সাথে আমরা এখানে ইমেজেরিগুলোর কথা কিন্তু খেয়াল রাখবো, এবং সামনে যদি খাতা থাকে একটু লিখেও রাখবেন যেগুলো হচ্ছে ইমেজগুলো। হ্যাঁ, যেমন এখানে রেইনবোর কিন্তু একটা ইমেজ আছে। হ্যাঁ, দ্য রেইনবো কামস অ্যান্ড গোজ। আকাশে হচ্ছে কি রংধনু ওঠে, আবার রংধনু চলে যায়। অ্যান্ড লাভলি ইজ দ্য রোজ। এবং কি হয় এখানে সে বলতে চাচ্ছেন সুন্দর গোলাপ ফুল ফোটে, আবার গোলাপ ফুল ঝরেও যায়। অ্যান্ড দ্য মুন ডোথ উইথ ডিলাইট। এবং কি হয় আকাশে তার যে মানে ডিলাইট, আনন্দ নিয়ে চাঁদ ওঠে। লুক অ্যারাউন্ড হার হোয়েন দ্য হেভেন্স আর বিয়ার। এখানে হেভেন্স বলতে না বোঝাচ্ছে হচ্ছে মানে আকাশ, আকাশ যখন মেঘ শূন্য। আর বেয়ার বলতে বোঝাচ্ছে কি আকাশ যখন কোনো মেঘ নাই, মেঘমুক্ত একটা আকাশে চাঁদের যে একটা আনন্দ। হ্যাঁ, সে বলছেন যে প্রতিদিন হচ্ছে কি হয় এভাবে মানে মানে সময় মতো হচ্ছে কি চাঁদ ওঠে তার আনন্দ নিয়ে। হ্যাঁ, ওয়াটার্স আর অন স্টারি নাইট। স্টারি নাইট বলতে কি নক্ষত্র খচিত রাত, নক্ষত্রের রাতে তুমি যদি পানির দিকে তাকাও তাহলে যে সৌন্দর্য, সেই সৌন্দর্যের কথা কবি এখানে বলছেন। আর বিউটিফুল অ্যান্ড ফেয়ার, এই সব কিছুই সুন্দর। তাহলে এখানে এটা কিন্তু তার বর্তমান সময়ের কথা বললেন, যে বর্তমানে কবি এগুলো দেখেন এই সুন্দর জিনিসগুলো, যে আকাশে রংধনু ওঠে, আকাশে চাঁদ ওঠে, গাছে ফুল ফোটে রোজ, এবং কি হয় এখানে নক্ষত্রের যে রাতগুলোতে কবি হচ্ছে কি দেখে পানিতে হচ্ছে সেই যে তারাগুলোকে দেখতে পায়। সব কিছুই হচ্ছে কি বিউটিফুল অ্যান্ড ফেয়ার। দ্য সানশাইন ইজ এ গ্লোরিয়াস বার্ড। তারপর সে বললেন যে প্রতিদিন সকালে হচ্ছে কি হয় নতুন সূর্য ওঠে। বাট কিন্তু এইখানে দেখো কবির টোন কিন্তু চেঞ্জ হয়ে গেল। এই যে বাট বলার সাথে কবির টোন চেঞ্জ হয়ে গিয়েছে। টোনটা কোথায় গেল এখন, যে বাট ইয়েট আই নো হোয়ার এভার আই গো। কিন্তু এখন আমি জানি, আমি যেখানেই যাই, হয় এবার মানে যেখানেই, হয় এবার আই গো, আমি যেখানেই যাই, দ্যাট দেয়ার হ্যাড পাস্ট অ্যাওয়ে গ্লোরি ফ্রম দ্য আর্থ। সে বলছেন কি ফ্রম দ্য আর্থ মানে পৃথিবী থেকে গ্লোরিটা কি হয়েছে, কোথায় যেন হারিয়ে গিয়েছে। দেখো কবির এইখানে কিন্তু টোনটা কেমন, এখানে আমরা কি বলতে পারবো যে টোনটা কি, এখানে কিন্তু এক টোন অফ মেলানকলি, একটা মেলানকলিক টোন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কবি বলছেন যে এখানে বলতে চাচ্ছেন যে পৃথিবী তো ঠিক আগের মতোই আছে। ছোট সময় আমি যে পৃথিবীকে দেখেছি, পৃথিবী তো ঠিক আগের মতোই আছে, এখনও প্রতিদিন নতুন সূর্য ওঠে, যে সানশাইনের কথা বললেন, এখনও আকাশে চাঁদ ওঠে, এখনও আগের মতোই হচ্ছে কি সেই নক্ষত্র খচিত রাত আমি দেখি, এখনও আকাশে আমি কি দেখি, আমি রেইনবো দেখি, এখনও আমি দেখি ফুল ফোটে, সব কিছুই সুন্দর, কিন্তু কোথায় যেন কিছু একটা অনুপস্থিতি। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে একটা গ্লোরি, যেটা তার ছোটোবেলায় সে যেটা পেতেন সেটাকে সে এখন কোথাও পাচ্ছেন না। সে বলছেন হয় রে বেড়াই গো, আমি যেখানেই যাই আমি পৃথিবী থেকে সেই ব্যাপারটাকে হারিয়ে ফেলেছি, সেই গ্লোরিটা কোথায় যেন হারিয়ে গিয়েছে। ঠিক আছে, তারপরে সে বললেন এখানে পরের স্ট্যান্জাতে যে নাও হোয়াইল দ্য বার্ডস does sing a joyous song। এখন যখন হচ্ছে কি পাখিরা গান গায়, আনন্দপূর্ণ যখন গান গায়। অ্যান্ড হোয়েল দ্য ইয়াং ল্যাম্ব বাউন্ডস অ্যাজ টু দ্য ট্যাবর সাউন্ড। ট্যাবর হচ্ছে এক ধরনের তবলার মতো আর কি। হ্যাঁ, তো যখন হচ্ছে তবলা বা বাদ্যযন্ত্র, এটা যখন বাজে, সে বাজনার তালে তালে হচ্ছে কি ল্যাম্পস মানে হচ্ছে এখানে কবি ভেড়াগুলোর কথা বলেছেন, যে ইয়াং ল্যাম্প, ছোটো যে ল্যাম্পগুলো, এগুলো হচ্ছে কি সেই তালে তালে নাচে, পাখিরা গান গায়। তাহলে এখানে কিন্তু আমরা দুটো ইমেজ পেলাম, বার্ড অ্যান্ড ইয়াং ল্যাম্পস। আমরা এটা মনে রাখবো। আচ্ছা, টু মি অ্যালোন দেয়ার কেম এ থট অফ গ্রিফ। টু মি অ্যালোন, তখন কবির কাছে হচ্ছে কি একটা কিসের থট আসে,
একটা দুঃখপূর্ণ চিন্তা তার মাথায় আসে তখন, মানে যখন সে এই যে প্রকৃতির মধ্যে এই যে পাখিরা গান গাচ্ছে, ইয়াং ল্যাম্পসগুলো হচ্ছে কি নাচানাচি করছে, এটা দেখে কবির মনে কোথায় যেন একটা মানে সে ব্যথা ফিল করছে। এবং ঠিক ওই সময়টায় যখন সে একটু গ্রিফ ফিল করছেন, ওই সময় হচ্ছে কি এ টাইমলি আটারেন্স গেভ দ্যাট থট রিলিফ। তখন না একটা টাইমলি আটারেন্স সে হচ্ছে পায়। টাইমলি আটারেন্স বলতে এখানে কি বোঝাচ্ছে, সে একদম সময়, টাইমলি বলতে আমরা কি বুঝি, একদম যথাসময়ে, হ্যাঁ, সে এমন কিছু আটারেন্স বলতে কি বোঝায়, শব্দ, সাউন্ড, তাই না? সে এমন কিছু শব্দ সে শুনতে পায় যেটা তার মধ্যে এই যে গ্রিফটা, এই গ্রিফটাকে কি করে দূর করে দেয়, সে একটা রিলিফ পায়। সে কি পায়, একটা থট রিলিফ। এখন আমরা জানবো সেই থট রিলিফগুলো কী। আমরা কিন্তু প্রথম দুইটা স্ট্যান্জায় কিন্তু কবির মুডটাকে কেমন দেখেছি, একটু গ্লোমি টাইপের, তাই না, একটু মেলানকলিক। কবি বলছেন সে কোথাও কোনো আনন্দ পাচ্ছে না, ছোটো সময়ে যে সে একটা ফ্রেশনেস, একটা গ্লোরি সে সব কিছুর মধ্যে দেখতো, সেটা কিছু কোথাও পাচ্ছেন না। তারপরে এইখানে এসে সে বলছেন যে এই পর্যন্ত কি সে গ্রিফের কথা বললেন, তারপরে এইখানে সে বললেন সে একটু থট রিলিফ পাচ্ছে কোনো কিছুর জন্য, একটা টাইমলি আটারেন্স। সেই টাইমলি আটারেন্সগুলো কি, এই যে কবি বললেন যখন সে একটা টাইমলি আটারেন্সের জন্য যখন সে একটা থট রিলিফ, একটা মুক্তি পেলেন, তখন কবি বললেন যে অ্যান্ড আই অ্যাগেন অ্যাম স্ট্রং, আমি পুনরায় আবার শক্তিশালী হয়ে উঠি। একটু আগেই কবিকে আমরা দেখেছি কি একটু উইক দেখেছি, তাই না, একটু মন খারাপ, কিন্তু কবি বললেন যে আমি এখন আবার কি পেয়েছি, শক্তি ফিরে পেয়েছি। কিন্তু কিভাবে, দ্য ক্যাটারিক্টস ব্লো দেয়ার ট্রাম্পেট ফ্রম দ্য স্টিপ। কবি দেখছেন যখন যে ওয়াটারফলস, জলপ্রপাত, মানে পাহাড়ের স্টিপ থেকে, চূড়া থেকে যখন ঝর্ণা পড়ছে, হ্যাঁ, ব্লো করছে, সেটার যে একটা সাউন্ড সে শুনতে পাচ্ছেন, ঝর্ণার যে কলকলে ধ্বনি যখন সে শুনতে পাচ্ছেন, সেটা কবিকে একটা থট রিলিফ দিচ্ছে। এই আমরা একটা থট রিলিফ পেলাম তার। আরেকটা হচ্ছে কি যে নো মোর শ্যাল গ্রিফ অফ মাইন দ্য সিজন রং। আচ্ছা, এইখানে হচ্ছে কবি হচ্ছে বলছেন যে নো মোর শ্যাল গ্রিফ অফ মাইন দ্য সিজন রং, অর্থাৎ এখন হচ্ছে কি কবির যে গ্রিফ, এটা শোনার পর কবির যে গ্রিফ সেটা হচ্ছে কেটে যাচ্ছে। আই হিয়ার দ্য ইকোজ থ্রু দ্য মাউন্টেন থ্রং, এবং কবি হচ্ছে কি পর্বতের চূড়া থেকে, মানে পর্বতের মধ্যে থেকে সে একটা প্রতিধ্বনি শুনতে পাচ্ছেন। এই প্রতিধ্বনিটাও হচ্ছে একটা হচ্ছে টাইমলি আটারেন্স। এর প্রতিধ্বনি শুনেও কবি একটা হচ্ছে কি রিলিফ পাচ্ছে, তার মধ্যে যে হচ্ছে দুঃখবোধ থেকে সে একটা মুক্তি পাচ্ছে ইকো শুনে। আর কি শুনে, দ্য উইন্ডস কাম টু মি ফ্রম দ্য ফিল্ডস অফ স্লিপ, এবং ঘুমের কোনো একটা মাঠ থেকে সে যেন এক ধরনের বাতাসের শব্দ সে শুনতে পাচ্ছে, তার কাছে একটা উইন্ড আসছে, মানে সে হচ্ছে বাতাসের যে গান, বাতাসটাকে তার কাছে একটা আটারেন্স মনে হয়েছে। এইটা শোনার পরেও তার কাছে মনে হয়েছে কি একটা শান্তি সে হচ্ছে ফিল করছেন। হ্যাঁ, এরপর সে বলছেন যে অ্যান্ড অল দ্য আর্থ ইজ গে, ল্যান্ড অ্যান্ড সি গিভ দিমসেলফ আপ টু জলিটি। এবং কবি এখানে বলছেন কি যে সব কিছু, অল দ্য আর্থ মানে পৃথিবীর সব কিছুই একটা আনন্দপূর্ণ অবস্থায়। সে চারদিকে তাকিয়ে দেখছেন কি এই যে এই ব্যাপারগুলো কিন্তু তার বর্তমান সময়, সে যখন বড় হয়েছেন, মানে যখন যে কবিতা লিখছেন, ধরবে যে সেই সময়টা হচ্ছে সেই কথাগুলো বলছেন। সে বলছেন কি যে তার কাছে মনে হচ্ছে কি পৃথিবী সবাই আনন্দ করছে, সব কিছু, অল দ্য আর্থ বলতে বলছে পৃথিবীর সব কিছু একটা আনন্দপূর্ণ অবস্থায় আছে। সেইখানে ল্যান্ডের কথা বলেছেন, সি এর কথা বলেছেন, এগুলো সব কিছু কী করছে, গিভ দেমসেলফ আপ টু জলিটি, মানে তারা হচ্ছে কি নিজেদেরকে হচ্ছে কি আনন্দে ভাসিয়ে দিয়েছে, এরকম একটা বিষয়। অ্যান্ড উইথ দ্য হার্ট অফ মে, এখানে মে মাসের কথা বলা হয়েছে। আমরা তো জানি যে ইংল্যান্ড হচ্ছে কি মে মাস বলতে হচ্ছে বোঝায় কি স্প্রিং, বসন্তের যে সময়টা। অ্যান্ড ডু দ্য এভরি ব্রেস্ট কিপ হলিডে। এবং কবির কাছে মনে হয় যে এই যে মানে মে মাস যখন চলছে, প্রকৃতির সব কিছু, মানে বেস্ট বলতে বোঝাচ্ছে কি জীবজন্তু, এই জীবজন্তুগুলোর জন্য না এই মে মাসটা হচ্ছে হলিডে। এবং হলিডেতে সবাই কি করে, হলিডেতে সবাই সেলিব্রেশন করে, তাই না, উদযাপন করে, তারা আনন্দ করে। কবি বলছেন যে প্রকৃতির যে পশু পাখিগুলো, প্রকৃতির মানে ন্যাচারাল যে অবজেক্টগুলো, সব কিছু হচ্ছে কি যেন একটা হলিডে সেলিব্রেট করতেছে। হ্যাঁ, কবির চারপাশে সবাই কী করছে, হলিডে সেলিব্রেট করতেছে। আচ্ছা, তারপরে কবি এখানে বলছেন যে দাউ চাইল্ড অফ জয়, এখানে একজন
রাখাল ছেলেকে কবি অ্যাড্রেস করেছেন। কবি বলছেন কি যে দাও চাইল্ড অফ জয়, তুমি হচ্ছে কি, তুমি হচ্ছে জয় মানে আনন্দের মানে চাইল্ড, শাউট রাউন্ড মি, আমার চারদিকে তুমি শাউট করতে থাকো। কবি কিন্তু এখানে কী করছেন, ওই ছেলেটাকে কিন্তু অর্ডার করছেন, শাউট করতে বলছেন যে শাউট অ্যারাউন্ড মি, মানে একটা ছোট ছেলেটাকে সে বলছেন তুমি আমার চারদিকে শাউট করো, অ্যান্ড লেট মি হিয়ার দাই শাউট, এবং তোমার যে শাউট সেটা আমাকে শুনতে দাও হ্যাপি শেপার্ড বয়, এবং কবি হচ্ছে এই ছেলেটাকে কি বলছেন, সুখী একটা রাখাল ছেলে হিসেবে সম্বোধন করছেন। এইখানে কিন্তু আমরা বুঝতে পারছি যে কবি তো এখন ম্যাচিওর হয়ে গিয়েছেন, সে তখন বড় মানুষ হয়ে গিয়েছেন, তো সে এই ছোট বাচ্চাটার আনন্দটাকে না শেয়ার করতে চাচ্ছেন। হ্যাঁ, ছোটো বাচ্চাদের আনন্দ দেখে সে নিজে আনন্দ পেতে চাচ্ছেন। এবং সে তো এখানে বললেন যে প্রকৃতির সব কিছু হচ্ছে কি হলিডে সেলিব্রেট করছে। এখন কবির কাছে মনে হচ্ছে কি যে সেও হচ্ছে কি তাদের সাথে পার্টিসিপেট করবে, তার চারদিকে প্রকৃতি তো কী করছে, তারা হচ্ছে আনন্দ করছে, কবিও তাদের সাথে কী করবে, পার্টিসিপেট করবে। তো কবি এই শেপার্ড বয়কে নিয়ে এখানে কিছু কথা বলেছেন। আমরা কিন্তু ভিজুয়ালাইজ করবো না, হ্যাঁ কিন্তু কবিতাটা মনে থাকবেন, এটা অনেক বড় একটা কবিতা। আচ্ছা, কবি এখানে বললেন এই ছেলেটাকে, এই শেপার্ড বয়কে কবি বলছেন যে ইয়ে ব্লেসড ক্রিচার্স, এখানে শুধু শেপার্ড বয়টা, উপরে আমরা যে আর যে এটা হচ্ছে পড়েছি ইয়ে ব্লেসড ক্রিচার, ব্লেসড বলতে বোঝাচ্ছে যে তারা হচ্ছে কি, তারা স্বর্গীয়, ব্লেসড বলতে বোঝাচ্ছে কি স্বর্গীয়, তাদের মধ্যে একটা ডিভাইনিটি আছে। হ্যাঁ, এখানে ফুল পাখি গাছপালা সব কিছু এবং শেপার্ড বয় সবাইকেই সে একসাথে বলছেন কি, এখানে কিন্তু প্লুরাল ইউজ করা হয়েছে ক্রিচার। আই হ্যাভ হার্ড দ্য কল, আমি শুনেছি তোমাদের আহ্বান, তোমরা যে একে অন্যকে ডাকাডাকি করছো, ইচ আদার অ্যান্ড মেক আই সি, কবি অবজার্ভ করছেন যে প্রকৃতির প্রত্যেকটা বস্তু না একে অন্যকে কল করছে, আহ্বান করছে, যে তারা সবাই মিলে একসাথে হচ্ছে প্রকৃতির মধ্যে তারা হচ্ছে কি সেলিব্রেট করবে, আনন্দ করবে, ফুর্তি করবে। দ্য হ্যাভেন্স লাভ উইথ ইউ ইন ইউর জুবিলি, আমরা জুবিলি বলতে কী বুঝি, জুবিলি বলতে আমরা হচ্ছে কী বুঝি, কোনো অনুষ্ঠান, মানে সেলিব্রেশন, যেটাকে আমরা জুবিলি বলি, সেলিব্রেশন। তো কবি বলছেন কি যে স্বর্গ হচ্ছে কি প্রকৃতির এই যে ক্রিচারগুলোর সাথে তারা মানে স্বর্গ এসে তাদের সাথে হচ্ছে কি হাসছে। এখন সাথে এসে হাসা বলতে আসলে কী বোঝাচ্ছে, যে স্বর্গ হচ্ছে এদের সাথে পার্টিসিপেট করেছে, জয়েন করেছে তাদের যে সেলিব্রেশনের মধ্যে। হ্যাঁ, এবং এইখানে কিন্তু কবি একটা হারমোনির কথা বললেন, একটা কমিউনাল হারমোনি, যে এরা প্রকৃতির সব কিছুর মধ্যে যে একটা ইন্টারকানেক্টেডনেস, প্রকৃতির সব কিছু ন্যাচারাল বিষয়গুলো এগুলোর মধ্যে যে একটা হারমোনি আছে। এই যে দেখো এইখানে হচ্ছে কিন্তু বলা হয়েছে কি যে সবাই একসাথে যেন মিলিত হয়ে এখানে আনন্দ করছে। মাই হার্ট ইজ অ্যাট ইউর ফেস্টিভ্যাল, এখন এই এত আনন্দপূর্ণ অবস্থা দেখে চারপাশে এখন কবি বলছেন যে আমার হৃদয়টাও হচ্ছে কি, আমার হৃদয়টাও এই যে উৎসব, এই উৎসবের সাথে তার হৃদয়টাও জয়েন করতে চায়, মানে সেও হচ্ছে তাদের সাথে সেলিব্রেট করতে চায় এই যে আনন্দ। মাই হেড ইজ করোনাল, এখানে করোনাল বলতে কী বোঝায়, এগুলো কিন্তু এমসিকিউ আসতে পারে, যে করোনাল বলতে আসলে বোঝাচ্ছে মানে মাথায় যে মুকুট পরে, ক্রাউন, অথবা মাথায় যে আমরা হচ্ছে যে মালা যে পরি না ক্রাউনের মতো হচ্ছে বানিয়ে, ওইটাকে হচ্ছে বলা হচ্ছে কি করোনাল, মানে এক ধরনের মানে গার্ল্যান্ড। তো বলছেন যে কবির মাথায় কি আছে, এভাবে ক্রাউন আছে, মানে ক্রাউন হচ্ছে এখানে বোঝাচ্ছে যে উৎসব অনুষ্ঠানে যেটা মাথায় পড়ে। কবি বলছেন যে আমিও কি করবো, আমার মাথায় হচ্ছে ক্রাউন আছে, আমিও হচ্ছে প্রকৃতির এই বস্তুগুলোর সাথে আমিও আনন্দ করবো। অর্থাৎ কবি আসলে বলতে চাচ্ছেন যে অতীতে সে যা কিছু হারিয়েছে, শৈশবে সেগুলো হারিয়েছে সেটা সত্যি, কিন্তু বর্তমানটাকে সে আসলে এনজয় করতে চায়। বর্তমান সময়টাকে সে এনজয় করতে চায়, ওদের সে যে হতাশা ডিসপায়ার এটাকে সে রিজেক্ট করে বর্তমানে যে প্রকৃতির যে সৌন্দর্যটাকে সে উপভোগ করতে চায়, এটাই সে হচ্ছে এখানে বোঝাচ্ছেন। আচ্ছা, তারপরে এখানে সে বলছেন যে দ্য ফুলনেস অফ ইউর ব্লিস আই ফিল ইট অল, কবি বলছেন প্রকৃতির যে এই যে একটা সুখ, একটা ব্লিস, সেটা পুরোটাই সে কী করছেন, এক্সপিরিয়েন্স করছেন। আই ফিল মানে কবি বলতে চাচ্ছেন আমি পুরোটাই এক্সপিরিয়েন্স করছি। হ্যাঁ, এবং বলছেন যে ও ইভিল ডে ইফ আই ওয়ার সোলেন হোয়াইল আর্থ হারসেলফ ইজ অ্যাডর্নিং, কবি বলছেন এখানে এই সোলেন মানে কিন্তু হচ্ছে যে গ্লোমি হয়ে থাকা, মনমরা হয়ে থাকা। কবি বলছেন যে পৃথিবী নিজেকে সাজাচ্ছে, আর্থ হারসেলফ ইজ অ্যাডর্নিং, পৃথিবী নিজেকে সাজাচ্ছে। কী দিয়ে সাজাচ্ছে, এই যে প্রকৃতির যে বিষয়বস্তুগুলো আছে, এই যে ঝর্ণা, বাতাসের বয়ে যাওয়া,
পাখির যে ডাকাডাকি এগুলো দিয়ে পৃথিবী তার নিজেকে হচ্ছে অ্যাড অন করে। তো কবি বলছেন যে পৃথিবী নিজেই যখন তাদেরকে অ্যাড অন করছে, এত সুন্দর একটা মুহূর্তে আমি যদি মনমরা হয়ে বসে থাকতাম, অতীতে আমি যা হারিয়েছি সেটার জন্য আমি যদি দুঃখ করতে থাকতাম, তাহলে আমার দিনটা তো একটা ইভিল দিতে পরিণত হতো। ঠিক আছে, কবির মধ্যে যে এখানে কিন্তু একটা কনসিয়াসনেস এইটা কিন্তু প্রকাশ পেয়েছে, যে কবি বলছেন যে হায় হায়, আমি যদি দুঃখ এই অতীতে শৈশবে যা হারিয়েছি, শৈশবে যে গ্লোরিনেস হারিয়েছি, সেটার জন্য যদি আমি মনমরা হয়ে থাকতাম, সুলেন হয়ে থাকতাম, তাহলে হচ্ছে কি আমার আজকের দিনটাই বৃথা হয়ে যেত। যেখানে পৃথিবী এত আনন্দ করছে, তাহলে আমি কেন আনন্দ করব না? হ্যাঁ, এটা বলছে না। দ্য সুইট মে মর্নিং, তারপর হচ্ছে এখানে আবার সে বসন্তের সকালের কথা বলা হতো। আমরা জানি কি বসন্ত হচ্ছে কি, মানে এ মান্থ অফ রিনিউয়াল, এ মান্থ অফ হোপ, ইয়থ অ্যান্ড সুইটনেস। কবি হচ্ছে যেখানে সুইট কথাটি ইউজ করেছেন। অ্যান্ড দ্য চিলড্রেন আর কোলিং অন এভরি সাইড, এখানে কিছু বাচ্চাদের কথা বলা হয়েছে, যে এই বাচ্চাগুলো কী করছে, ওরা ফুল তুলছে, ওরা হচ্ছে ফুল একসাথে মিলিত হয়ে কিছু শিশুরা তারা হচ্ছে ফুল তুলছে। কোলিং বলতে হচ্ছে ফুল তোলা, অন এভরি সাইড মানে চারদিকে মাঠে ঘাটে, মানে কবি হচ্ছে এখানে শিশুদের কথাটা কিন্তু আবার নিয়ে আসলেন এখানে। ইন এ থাউজেন্ড ভ্যালি ফার অ্যান্ড ওয়াইড, এইখানে কিন্তু আমরা হচ্ছে একটা ফিগার অফ স্পিচ পাচ্ছি। এখানে সে ভ্যালির কথা বলতে গিয়ে বললেন কি হাজার হাজার ভ্যালি। এখন ওইখানে কি আসলে কি হাজার হাজার ভ্যালি ছিল? না, মানে অনেক ভ্যালি, সেটাকে বোঝানোর জন্য হাজার কথাটা ইউজ করেছেন। এখানে আমরা কী পাচ্ছি? এখানে আমরা হাইপারবলি পাচ্ছি। আচ্ছা, তারপর হচ্ছে বলছেন যে ফ্রেশ ফ্লাওয়ার্স হোয়াইল দ্য সান শাইন্স ওয়ার্মস অ্যান্ড দ্য বেব লিভস আপ অন হিজ মাদার্স আর্মস। কবি এখানে হচ্ছে এক শিশুর কথা বলছেন, যে তার মায়ের মানে কোলে বাহুতে এসে হচ্ছে লাফ দিয়ে উঠছে। হ্যাঁ, এবং এখানে ফ্রেশ ফ্লাওয়ার্স, এরপর হচ্ছে সানশাইন, সূর্যের রশ্মি, এবং সব কিছুই হচ্ছে কি কবি শুনতে পাচ্ছেন। আই হিয়ার উইথ জয় অ্যান্ড আই হিয়ার বাট দেয়ার ইজ, এই এতক্ষণ হচ্ছে কি এই যে দেখানো হলো কি এখানে যে প্রকৃতি যে সেলিব্রেট করছে, প্রকৃতির নানা সুন্দর সুন্দর জিনিস এখানে দেখানো হলো। তারপরে আবার কবির মুড আবার চেঞ্জ হয়ে গেল। কবি আবার এইখানে আবার বললেন কি যে বাট, এই যে বাট কথাটা দিয়ে কবির টোন আবার মেলানকলিক হয়ে গেল। দেয়ার ইজ এ ট্রি, একটা গাছের কথা বললেন, যে সে এত কিছু দেখছেন, তারপরে সে হঠাৎ একটা গাছ দেখলেন। অফ মেনি, অনেকগুলোর মধ্যে সে একটা গাছ দেখতে পেলেন। আবার সে একটা মাঠ দেখতে পেলেন, এ সিঙ্গেল ফিল্ড হুইজ আই হ্যাভ লুকড আপন, যেটাকে আমি দেখলাম। বোথ অফ দেম স্পিক অফ সামথিং দ্যাট ইজ গান। সে না হঠাৎ করে এত সুন্দর সুন্দর জিনিস দেখতে পাচ্ছে, হঠাৎ করে সে একটা মাঠের দিক তাকালো, ওই মাঠটা দেখেই না তার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। তার শৈশবের কথা মনে পড়ে গেল। আবার সে হঠাৎ একটা গাছ দেখলো, ওই গাছটা হয়তো বা তার শৈশবের কোনো একটা বিষয়ের সাথে জড়িত, ওই গাছটা দেখেই না তার শৈশবের কথা মনে পড়ে গেল। তাহলে বর্তমান সময় এই যে কবি এনজয় করতেছিল, আবার কিন্তু কবি চলে গেল কোথায়? সেই যে হতাশার মধ্যে, শৈশবের স্মৃতিচারণে গিয়ে একটা দুঃখবোধ নিয়ে আসে মনের মধ্যে, একটা হচ্ছে কেমন একটা পেইন নিয়ে আসে। তো কবি আবার একটা পেইন ফিল করলেন এখানে। সে বললেন কি যে একটা গাছ এবং একটা মাঠ, এরা দুজনের জন্য কথা বলছে কিছু একটা নিয়ে, সামথিং দ্যাট ইজ গান, যেটা চলে গিয়েছে। অর্থাৎ সেই যে শৈশব যে হারিয়ে ফেলা, শৈশবের যে গ্লোরিনেস, শৈশবের যে হচ্ছে যে ফ্রেশনেস, এটাকে হারিয়ে ফেলার ব্যাপারটা। এরপর সে একটা ফুলের কথা বলেন, এই ফুলটার নাম হচ্ছে এ প্যানসি অ্যাট মাই ফিট। সে পায়ের কাছে একটা হচ্ছে ফুল দেখতে পেল। ডোথ দ্য সেম টেল রিপিট, এবং সেই ফুলটাও তাকে সেম টেলই বলছে, রিপিট করছে। অর্থাৎ সেটা কি? সামথিং দ্যাট ইজ গান। ফুলটাও তাকে ওই কথা বলল। উইদার ইজ প্লিড দ্য ভিশনারি গ্লিম, হোয়ার ইজ ইট নাও দ্য গ্লোরি অ্যান্ড দ্য ড্রিম। এখানে কবি প্রশ্ন করছেন, এবং এসে বলতে চাচ্ছেন কি সেই যে ভিশনারি গ্লিম, মানে শৈশবে তার জীবনে যে একটা ভিশনারি গ্লিম ছিল, ভিশনারি গ্লিম বলতে বলছে স্বর্গীয় আলো, ডিভাইন গ্লোরি, সেই ডিভাইন গ্লোরি সে কোথাও খুঁজে পাচ্ছে না। কোথায় গেল সেগুলো হারিয়ে? সে এখানে প্রশ্ন করছেন। আচ্ছা, তারপরে এই যে স্ট্যান্জাটা এই কবিতার বলা যায় যে হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ এই স্ট্যান্জাটা। এখানে কবি বলছেন যে আওয়ার বার্থ ইজ বাট স্লিপ অ্যান্ড ফরগেটিং। এই লাইনটাও পরীক্ষাতে আসে এভাবে, যে এই লাইনটা কোন কবিতা থেকে নেওয়া হয়েছে। এটা একটা ফিলোসফিক্যাল একটা কথা।
কবি মানুষের যে জন্মগ্রহণ বার্থ এটাকে এক ধরনের ঘুমের সাথে তুলনা করেছে। এখানে আমরা কিন্তু একটা ফিগার স্পিচ পাচ্ছি, এবং সেটা কি মেটাফোর। কারণ কি এখানে কিন্তু একদম সরাসরি হচ্ছে তুলনা করা হলো, বার্থকে স্লিপের সাথে তুলনা করা হলো। অ্যান্ড ফরগেটিং, কিন্তু জন্ম আবার কীভাবে ঘুমের মতো হতে পারে? মানে পৃথিবীতে মানুষ জন্মগ্রহণ করলো, এটা আবার কিভাবে ঘুম হতে পারে সেটা একটু বলি। আমরা যখন ঘুমিয়ে পড়লে আমাদের যে আত্মা, আমাদের যে সোল, এটা কিন্তু তার অ্যাওয়ারনেসটাকে হারিয়ে ফেলে। অর্থাৎ আমরা যখন ঘুমিয়ে পড়ি তাহলে হচ্ছে যখন জেগেছিলাম, জেগে থাকার মুহূর্তটাকে আমাদের সোল কিন্তু হারিয়ে ফেলে। ঘুমের মধ্যে সোল কিন্তু তখন অন্য জগতে চলে যায়। তখন আমাদের জেগে থাকার যে জীবনটা, সেই জীবনটা কিন্তু হচ্ছে আমরা ঘুমের মধ্যে পাই না। তো কবি বলছেন যে আমরা যখন পৃথিবীতে জন্মগ্রহণ করি, এটা হচ্ছে এক ধরনের ঘুমের মতো। কেন? কারণ পৃথিবীতে জন্মগ্রহণ করার সাথে সাথে আমাদের যে সোল, সেই সোলটা তার প্রি এক্সিস্টেন্সের কথা বলে যায়। এখন এইখানে হচ্ছে প্রি এক্সিস্টেন্স কি কবি বলতে চাচ্ছেন, যে মানুষ যে পৃথিবীতে যে আসে, জন্মগ্রহণ করে তার বডিলি ফর্ম নিয়ে, তার মধ্যে তো একটা আত্মাও আসে, আমাদের সোলটা যে আসে, সেই সোলটা আসলে এতদিন মানে পৃথিবীতে আসার আগ পর্যন্ত কোথায় ছিল? ওটার বাড়ি ছিল হচ্ছে স্বর্গে, হ্যাঁ, হ্যাভিনে হচ্ছে ওটার বাড়ি ছিল, ঠিক আছে। এবং পৃথিবীতে যখন সে আসলো তখন যেন মনে হলো এটা ঘুমিয়ে পড়েছে, ঘুমের মতো। কারণ তখন সে হচ্ছে কি তার সেই যে প্রি এক্সিস্টেন্স, সে যে স্বর্গে ছিল এতদিন, যে হচ্ছে সে ডিভাইনে হচ্ছে বসবাস করছিল, সেই কথা কিন্তু সে ভুলে গিয়েছে। তার সেই অ্যাওয়ারনেসটাকে সে কিন্তু ভুলে গিয়েছে, হ্যাঁ, হারিয়ে ফেলেছে। এই জন্য হচ্ছে কবি বলছেন কি বার্থটাকে সে বলছেন স্লিপ অ্যান্ড ফরগেটিং। হ্যাঁ, এটাই কবি বলছেন দ্য সোল দ্যাট রাইজেস উইথ আজ। আমরা যখন পৃথিবীতে যখন আসি, আমাদের সোলটা আমাদের সাথে সাথে আসে, হ্যাঁ। এবং সোলকে কবি এখানে বলছেন লাইফস স্টার। একটা এমসিকিউ আসতে পারে এভাবে, যদি হচ্ছে মানে এই যে 49তমতে যে এমসিকিউ আসবে, সেখানে হচ্ছে কি যে লাইফস স্টার বলতে কবি কাকে মিন করেছেন? এখানে লাইফস স্টার বলতে কবি কিন্তু সোলকে মিন করেছেন, হ্যাঁ। অ্যান্ড হেড এলসওয়্যার ইজ সেটিং। এই কথাটার মানে কি? আমাদের যে সোল, আমাদের এই সোলের সেটিং কোথায়? সেটিং বলতে বোঝাচ্ছে অরিজিন। আমাদের আত্মার অরিজিনটা হচ্ছে কোথায়? অন্য কোনো জায়গায়। এই যে কবি বলছেন যে হ্যাড এলসওয়্যার, অন্য কোনো জায়গায় আমাদের সোলের কি মানে বাসস্থান, সেটিং মানে হচ্ছে কি অরিজিন। দ্যাট কাম ফ্রম ফার, যেটা অনেক দূর থেকে এসেছে পৃথিবীতে। নট ইন এন্টায়ার ফরগেটফুলনেস, অর্থাৎ স্বর্গ থেকে পৃথিবীতে হচ্ছে কি আমাদের সোলটা এসেছে। কবি এটাই বলতে চাচ্ছেন। আবার কবি বলছেন যে এই যে ফরগেটিং, প্রথম লাইনে এসে কবি বললেন না যে পৃথিবীতে আসলেই হচ্ছে কি এই সোলটা হচ্ছে কি তার পূর্বের যে অস্তিত্ব, স্বর্গে যে তার অস্তিত্ব ছিল সেটাকে সে পুরোপুরি ভুলে যায়, হ্যাঁ। কিন্তু কবি এইখানে আবার বলছেন যে না, পুরোপুরি ভুলে যায় না, সে কিছুটা নিয়ে আসে। পৃথিবীতে যখন সে আসে তখন সে কী করে? কিছুটা স্মৃতি তার সে কিন্তু নিয়ে আসে, এবং সেটাই হচ্ছে যে সে যখন শিশু অবস্থায় থাকে, শৈশবে থাকে, তখন তার মধ্যে যে একটা গ্লোরি, সেটাই হচ্ছে ওই স্বর্গ থেকে তার সাথে যেইটুকু থাকে আর কি, ওইটুকু যেটুকু সে ভুলে যায় না, ঠিক আছে। কবি এটা এখানে বলতে চাচ্ছেন যে নট ইন এন্টায়ার ফরগেটফুলনেস অ্যান্ড নট ইন আটার নেকেডনেস, অর্থাৎ সে একদম শূন্য হয়ে যায় না। এখানে নেকেডনেস বলতে বোঝাচ্ছে যে সে যে একদম খালি হয়ে যায়, তার মধ্যে স্বর্গীয় কিছুই থাকে না। পৃথিবীতে আসা মাত্রই যে সে সব কিছু থেকে একদম ডিসকানেক্টেড হয়ে যায়, ব্যাপারটা এরকম না, হ্যাঁ। পৃথিবীতে আসার পরেও কিছু বছর তার মধ্যে সেই স্বর্গীয় যে একটা হচ্ছে গ্লিম, ওটা তার থেকে যায়। এবং সেটা কোন সময় পর্যন্ত থাকে? যতদিন পর্যন্ত তার শৈশব থাকে, ঠিক আছে। এই কথাটাই সে বলছেন। এবং সেজন্যই কিন্তু বলেছেন যে ছোট সময় সে যা দেখতেন তাতেই সে স্বর্গীয় আলো দেখতে পেতেন। কেন? কারণ ছোট সময় হচ্ছে কি ওই যে আত্মাটা হচ্ছে কি স্বর্গ থেকে এসেছে, তাই আত্মার মধ্যে স্বর্গীয় কিছু আলো থেকে যায়। এবং যখন সে বড় হতে থাকে, বড় হওয়ার সাথে সাথে তার মধ্যে সেই যে স্বর্গীয় যে ব্যাপারটা ধীরে ধীরে হচ্ছে কি ফেড হতে থাকে, শেষ হয়ে যেতে থাকে, হ্যাঁ। কবি হচ্ছে এটা বলছেন এখানে। আচ্ছা, বাট ট্রেইলিং ক্লাউডস অফ গ্লোরি ডু উই কাম ফ্রম গড, মানে আমরা হচ্ছে কি পৃথিবী থেকে, মানে গডের কাছ থেকে আমরা হচ্ছে পৃথিবীতে আসি, হু ইজ আওয়ার হোম। এবং গডকে কিন্তু কবি বলছেন কি আমাদের হোম। হ্যাভেন্স লাইস অ্যাবাউট
আস ইন আওয়ার ইনফ্যান্সি, এবং আমরা যখন ইনফ্যান্সিতে থাকি, শৈশবে থাকি, তখন হচ্ছে আমাদের মধ্যে স্বর্গ বসবাস করে। হ্যাভেন কোথায় থাকে? আমাদের ইনফ্যান্সিতে থাকে। শেডস অফ প্রিজন হাউস বিগিন টু ক্লোজ আপন দ্য গ্রোয়িং বয়, এবং যখন একটা বাচ্চা সে গ্রো করতে থাকে, বড় হতে থাকে, তখন এইগুলো হচ্ছে কি, এগুলোতে মানে অনেকগুলো ছায়া পড়ে যায়, শেড পড়ে যায়। শেড পড়ে গেলে কি হয়, ওই যে গ্লোরিটা সে আর দেখতে পায় না, ধীরে ধীরে সে হারিয়ে ফেলে। এবং এই যে এখানে প্রিজন হাউস বলা হয়েছে, সেটা প্রিজন হাউস। প্রিজন হাউস বলতে বোঝায় পার্থিব জীবন, পার্থিব জীবনের যে নানা ধরনের সীমাবদ্ধতা, কনস্ট্রেন্টস, লিমিটেশন, হ্যাঁ, যেগুলো হচ্ছে কি, মানে আমরা যখন ছোট ছিলাম, ছোট থেকে যখন ধীরে ধীরে বড় হতে থেকেছি, অতই আমাদের জীবনে কিন্তু টেনশন বেড়ে গিয়েছে, অতই হচ্ছে কি আমাদের জীবনে হচ্ছে কি আরও হচ্ছে রেসপন্সিবিলিটি বাড়ছে, হ্যাঁ, নানা জীবনটা আরও যে কঠিন হয়ে যাচ্ছে। তবে বলছেন যে যতই হচ্ছে কি গ্রোয়িং হতে থাকবে একটা মানুষ, সে হচ্ছে কি এইভাবে তার মানে তার যে জীবনে হচ্ছে কি অনেক শেড পড়ে যাবে, এবং স্বর্গের যে আলোটা সে আর দেখতে পাবে না, সেটা সেখানে বলছেন। বাট হি বিহোল্ডস দ্য লাইট and where it flows, he sees it in his joy. কিন্তু সে হচ্ছে কি, but he beholds the light and whence it flows, he sees it in his joy. মানে এই ছেলেটা হচ্ছে যখন হচ্ছে কি শৈশবে যখন থাকে, সে ওই যে লাইটটাকে হচ্ছে কি নিজের মধ্যে ধারণ করে, এবং সে সেই জন্য সব কিছুর মধ্যে সে একটা আনন্দ পায়। দ্য ইয়থ হু ডেইলি ফার্দার ফ্রম দ্য ইস্ট, এই কথাটার মানে কি? এটা মানে হচ্ছে যখন সে শৈশব থেকে কৈশোরে হচ্ছে যায়, ইয়ং হতে থাকে, যখন সে আরও বড় হতে থাকে, হ্যাঁ, এই যে হু ডেইলি ফার্দার বলতে বোঝাচ্ছে মানে সামনে এগিয়ে যাওয়া। কোথায় থেকে এগিয়ে যাচ্ছে? ইস্ট বলতে এখানে কি বোঝায়? মানে পূর্ব দিক বলতে আসলে এখানে বলছে জন্ম, হ্যাঁ, ওখানে পূর্ব দিকে সূর্য ওঠে, ধীরে ধীরে পশ্চিমের দিকে যায়, অস্ত যায়। তো কবি হচ্ছে এটা বোঝাচ্ছেন যে ইস্ট থেকে ধীরে ধীরে সে দূরে চলে যায়, মানে ওয়েস্টের দিকে চলে যায়। মানে হচ্ছে কি, এটার মানে হচ্ছে যে একটা মানুষ যখন বড় হতে থাকে, মাস্ট ট্রাভেল স্টিল ইজ এ ন্যাচার্স প্রিস্ট অ্যান্ড বাই দ্য ভিজন অফ স্প্লেন্ডিড ইজ অন হিজ ওয়ে অ্যাটেন্ডেড অ্যান্ড অ্যাট লেন্থ ম্যান পারসিভ ইট রাইট। অর্থাৎ ধীরে ধীরে মানুষ যখন বড় হতে থাকে, একটা সময় সে বুঝতে পারে যে সে আসলে কি করেছে, সে ধীরে ধীরে হচ্ছে কি মানে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, ডাই অ্যাওয়ে অ্যান্ড ফেড ইনটু দ্য লাইট অফ কমন ডে, এবং সে সাধারণ যে জীবনের যে আলোতে হচ্ছে কি বিলীন হয়ে যায়। অর্থাৎ তার শৈশবের যে আলো সেটা বিলীন হয়ে যায়, এবং তার জীবনটা তখন হচ্ছে কি সাধারণ দিনে পরিণত হয়, স্বর্গীয় যে দিনগুলো সে হারিয়ে ফেলে। তো এই স্ট্যান্জাটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট, যে কবি হচ্ছে এখানে পুরো ব্যাপারটা কিন্তু সে ডিসক্লোজ করলেন যে কেন এমনটা হয়, শৈশবে সব কিছু কেন ভালো লাগে, এবং বড় হতে থাকে যখন, তখন হচ্ছে যে সেই শৈশবের যে সব কিছুর মধ্যে ভালো লাগা সেটা কেন হারিয়ে যায়, সেটার উত্তর কিন্তু সে এইখানে বলে দিলেন। হ্যাঁ, যে যখন শৈশবে থাকে তখন হচ্ছে কি সে হচ্ছে কি স্বর্গের খুব কাছাকাছি থাকে, কারণ স্বর্গ থেকে সে কেবল এসেছে, হ্যাঁ, তার স্বর্গের যে আলোটা তখন তার মধ্যে থেকে যায়। কিন্তু যখন সে বড় হতে থাকে, পৃথিবীর যে নানা রকমের যে মানে ঝামেলা, নানা রকমের যে হচ্ছে দুশ্চিন্তা, জীবনের যে হার্স রিয়েলিটিস, হ্যাঁ, এগুলো তাকে ধীরে ধীরে কী করে তার জীবনের এগুলো শেড ফেলে দেয়, যে জন্য সে স্বর্গের সে আলোটা আর দেখতে পায় না। এই যে স্টেঞ্জাটা এইখানে বলা হয়েছে যে আর্থ ফিলস অফ হার ল্যাব উইথ প্লেজার অফ হার ওন, অর্থাৎ পৃথিবীতে মানুষ যখন জন্মগ্রহণ করে, পৃথিবীর কিছু অ্যাট্রাকশন কিছু থাকে, সেগুলো হচ্ছে মানুষকে নতুন নতুন কিছু প্লেজার দেয়, এবং তখন মানুষ হচ্ছে সেই যে মানে ছোটো বাচ্চারা, তারা হচ্ছে কি তাদের যে মানে স্বর্গের থেকে আসা যে তাদের যে ব্যাপারটা সেটা ভুলে যায়, এবং পৃথিবীর যে মায়ায় তারা আচ্ছন্ন হয়ে পড়ে, পৃথিবীর যে প্লেজারে হচ্ছে তারা আচ্ছন্ন হয়ে পড়ে। এটা হচ্ছে বলা হয়েছে যে পৃথিবী তাদেরকে কিছু কী দেয়, কিছু ডিজায়ার দেয়। এখানে আর্নিং বলতে হচ্ছে যে কিছু ডিজায়ার তাদের মধ্যে হচ্ছে তৈরি করে, এবং এতে করে হচ্ছে এই পৃথিবীটাকে এখানে হচ্ছে মাদারলি একটা ফিগার হিসেবে দেখানো হয়েছে। এটা মনে রাখবো যে এখানে পৃথিবীকে একটা মাদারলি ফিগার হিসেবে দেখানো হচ্ছে। মা যেভাবে হচ্ছে শিশুকে নানা রকম জিনিস দেয়, যে এবং এই পৃথিবী হচ্ছে কি শিশুকে এরকম নানা রকম আকর্ষণীয় জিনিস দেয়, এবং তখন হচ্ছে কি শিশুটা হচ্ছে কি পৃথিবীর সেই বিষয়গুলোতে আরও বেশি অ্যাট্রাক্টেড হয়ে পড়ে, এবং সে স্বর্গীয় তার যে ডিভাইন সোর্স সেটা থেকে আরও দূরে চলে আসে।
এই কথাটা হচ্ছে এখানে বলা হয়েছে। এবং পৃথিবী এখানে হোমলি নার্স বলা হয়েছে। এবার প্রশ্ন হতে পারে যে হোমলি নার্স কে? এখানে হোমলি নার্স হচ্ছে এখানে আর্থ। এবং এতে করে ধীরে ধীরে কী হয়, এই যে শিশুটা সে হচ্ছে কি এই যে ইম্পেরিয়াল প্যালেস থেকে দূরে চলে আসে। এবং এখানে ইম্পেরিয়াল প্যালেস বলতে কি বোঝানো হয়েছে, এটা হচ্ছে মানে হোম অফ গড, অর্থাৎ হ্যাভেনকে বোঝানো হয়েছে। হ্যাভেন থেকে সে দূরে চলে আসে, এটা হচ্ছে মূল কথা। তাহলে আমরা হচ্ছে এখানে এই কথাটুকু মনে রাখবো, এটা হচ্ছে লেখার ক্ষেত্রে আমাদের কাজে লাগবে যে অ্যাজ ইনফ্যান্ট যখন আমরা শিশু থাকি, উই আর সারাউন্ডেড বাই এ হ্যাভেনলি লাইট, আমরা একটা হ্যাভেনলি লাইট ধারা হ্যাভেনলি লাইটের দ্বারা সারাউন্ডেড থাকি। হ্যাঁ, বিকজ উই আর স্টিল ক্লোজ টু দ্য ডিভাইন সোর্স, তখন আমরা ডিভাইন সোর্সের খুব কাছাকাছি থাকি শিশু থাকা অবস্থায়। হাউএভার অ্যাজ উই গ্রো ওল্ডার, যখন আমরা বড় হতে থাকি, দ্য শেড অফ প্রিজন হাউস, এখানে শেড অফ প্রিজন হাউস বলতে বোঝানো হয়েছে ওয়ার্ল্ডলি কনসার্ন অ্যান্ড রেসপন্সিবিলিটিস, এগুলো আমাদেরকে কী করে স্টার্ট টু ক্লোজ ইন, মানে এখানে হচ্ছে যে সেই যে মানে স্বর্গের দিকে আমাদের যে একটা হচ্ছে যে একটা মানে স্বর্গের সাথে আমাদের যে একটা কানেকশন, একটা পথ, সেটাকে আটকে দেয়, ক্লোজ করে দেয়। চিলড্রেন সিজ দ্য ওয়ার্ল্ড উইথ জয় অ্যান্ড অনরা, তখন পৃথিবীটাকেই হচ্ছে আরও আনন্দ নিয়ে দেখা শুরু করে এই যে চিলড্রেন, স্টিল হোল্ডিং অন দ্য ডিভাইন কানেকশন, এবং তখনও অলরেডি তার কাছে কি সেই যে ডিভাইন কানেকশনটা কিন্তু আছে। অ্যাজ উই মুভ ইনটু ইউথ, এবং যখন আমরা হচ্ছে কি আর বড় হতে থাকি, আমরা যখন ইউথ এবং অ্যাডাল্টহুডের দিকে হচ্ছে মুভ করতে থাকি, এই যে কানেকশনটা ধীরে ধীরে ফেড হয়ে যেতে থাকে। হ্যাঁ, ইভেন দো ইয়াং পিপল আর স্টিল ইন্সপায়ার্ড বাই নেচার, দ্য লস দেয়ার ক্লিয়ার ভিশন অফ দ্য হ্যাভেনলি অরিজিন, তাদের যে হ্যাভেনলি অরিজিন, এই যে এটার যে একটা ক্লিয়ার ভিশন, এটাকে তারা লস করতে থাকে, এটাই বলা হয়েছে। এবং এরপরে স্ট্রেঞ্জার যেটা বলছে যেখানে বিহোল্ড, কবি হচ্ছে এখানে আমাদেরকে দেখতে বলছেন একটা ছেলেটার বয়স হচ্ছে এখানে প্রবাবলি 6 years, এই যে উল্লেখ করা আছে যে অ্যাজ 6 years ডার্লিং অফ পিগমি সাইজ, মানে ছেলেটার সাইজ হচ্ছে কি একদম ছোট মানে সে জন্মগ্রহণ করে তখন তার সাইজটা কেমন হবে, পিগমি সাইজ। এবং এই ছেলেটা হচ্ছে কি সে খেলা করছে। অ্যান্ড সি, আমাদের কবি বলছেন যে সি দেখো, যে হোয়ার মিড ওয়ার্ক অফ হিজ ওন হ্যান্ড হি লাইস, মানে সে শুয়ে আছে, কোথায় শুয়ে আছে, তার তৈরি করা কিছু কাজের মধ্যে। এখন এই শিশুটার আবার কি কাজ, সেটা হচ্ছে যে এখানে বোঝানো হয়েছে যে সে তার যে নিজস্ব কিছু খেলনা মানে টয়সগুলো আছে সেগুলো নিয়ে সেটা খেলছে। অ্যান্ড ফিটার্ড বাই স্যালিস বাই হিজ মাদার্স কিস, এবং শিশুটার মা তাকে কিস করার চেষ্টা করছে, এবং এই ছেলেটা হচ্ছে কি একটু বিরক্ত হচ্ছে, সে সরিয়ে দিচ্ছে তার মাকে, অর্থাৎ সে নিজের মতো করে হচ্ছে খেলতে যাচ্ছে। এখানে শিশুটার মধ্যে যে একটা ইন্ডিভিজুয়ালিটি, সেটা কিন্তু এখানে বোঝানো হয়েছে, মানে সে তার নিজের মতো করে বড় হতে চাচ্ছে। এবং হচ্ছে কি তার বাবা এবং মা তারা যে হচ্ছে একটা মানে তার বাচ্চার প্রতি যে একটা হচ্ছে আগ্রহ দেখাচ্ছে, অ্যাটেনশন দিচ্ছে, এই অ্যাটেনশনে সে যেন একটু বিরক্ত, এরকম দেখানো হয়েছে। আচ্ছা, এরপর বলা হয়েছে সি অ্যাট হিজ ফিট সাম লিটল প্লান্টস অর চার্ট, এবং বলছেন যে কি যে তার পায়ের কাছে কি হচ্ছে কিছু প্ল্যান অ্যান্ড চার্ট, অর্থাৎ বাবা মায়েরা হচ্ছে কি চায়, বাবা মায়েরা হচ্ছে কি তাদের যে আশা আকাঙ্ক্ষা, তাদের যে কিছু স্বপ্ন, এগুলো সন্তানদের দ্বারা পূরণ করতে, তাদের কিছু প্ল্যান থাকে সন্তানকে ঘিরে। সাম ফ্র্যাগমেন্টস ফ্রম হিজ ড্রিম অফ হিউম্যান লাইফ শেপড বাই হিমসেলফ উইথ নিউলি লার্নড আর্ট। আচ্ছা, এইখানে হচ্ছে কবি যেটা বুঝিয়েছেন সেটা বলি, লাইন বাই লাইন পড়তে অনেক সময় লাগবে। আচ্ছা, কবি এখানে বলতে চাচ্ছেন যে শিশুটা যখন হচ্ছে এরকম বড় হতে থাকে, হ্যাঁ বড় হতে থাকে, এবং তার হচ্ছে কি তার হচ্ছে সে পৃথিবীর যে মানে বিভিন্ন রেসপন্সিবিলিটিস বা পৃথিবী তার উপরে কিছু হচ্ছে বোঝা চাপিয়ে দেয়, হ্যাঁ তাকে মানে সমাজের মানুষগুলো তাকে হচ্ছে ঘিরে কিছু প্ল্যান করে, এবং সেটা তাকে দিয়ে হচ্ছে কী করতে চায়। আচ্ছা, আমরা হচ্ছে এখান থেকে পড়ি, যেটা আমাদের লেখার ক্ষেত্রে আমাদের এটা হচ্ছে কাজে লাগবে, যে বুঝতে সুবিধা হবে লাইনগুলো, যে ওয়ার্ডস উড ডিসক্রাইব এ ইয়াং চাইল্ড as being full of joy and imagination. The child plays with plans and dreams, like pretending to organize a wedding or a funeral, মানে সে খেলছে, প্রিটেন্ড করছে, মানে ছোট অবস্থায় হচ্ছে কি সে সবসময় হচ্ছে কি
মানে খেলার চেষ্টা করে। এই যেমন ছোট সময় আমরা হচ্ছে কি পুতুল নিয়ে যে আমরা খেলতাম, পুতুল নিয়ে আমরা খেলতাম, আমরা হচ্ছে পুতুলে যে রোল প্লেয়িং করাতাম, তাই না? যে একটা হচ্ছে মেয়ে পুতুল, একটা ছেলে পুতুল, তাদের বিয়ে দিতাম, হ্যাঁ, এরকম আমরা খেলতাম না, সেই ব্যাপারটা বলা হয়েছে। আমরা হচ্ছে কি ছোট থাকতেই আমরা বড়দের মতো করে অভিনয় করতে চাই। এই যে কবি এখানে বোঝাচ্ছেন যে এই যে শিশু, সে তো বোঝে না, হ্যাঁ, সে তো বড় হতে চায়, সে হচ্ছে কি ছোট থাকা অবস্থায় সে বড়দের মতো করে হচ্ছে সে হচ্ছে এই যে খেলাধুলা করে, মানে বড়দের যে রোল প্লেয়িং, হ্যাঁ, সেটা হচ্ছে সে করে। তো এই যে সে হচ্ছে এভাবে হচ্ছে কি সে বড় হতে চায়, শিশুটা হচ্ছে কি সে বড় হতে চায়, সে চারদিকে যা দেখছে সে সেরকম আচরণ করতে চায়, হ্যাঁ। এবং অ্যাজ দ্য চাইল্ড গ্রোস দে বিগিন টু অ্যাক্ট ডিফারেন্ট রোলস ইন লাইফ, এবং জীবনের নানা স্টেজে তাকে নানা রকমের রোল প্লে করতে হয়। এবং সেই রোলগুলো কি, দিস রোলস বিজনেস, লাভ, স্ট্রাইফ অ্যান্ড সো অন। এবং ধীরে ধীরে সে জীবনের দিকে ফোকাস করতে থাকে, তার ফোকাসটা ধীরে ধীরে কোথায় চলে যায়, ফোকাসটা চলে যাচ্ছে জীবনের দিকে। এইভাবে হচ্ছে কি ধীরে ধীরে সে কিন্তু ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে তার শৈশব থেকে, এবং সে তার হচ্ছে কি তার যে জীবন, পার্থিব জীবনে সে আরও বেশি ফোকাসড হয়ে যাচ্ছে। এবং এইখানে খুব গুরুত্বপূর্ণ একটা লাইন আছে এই স্ট্রেঞ্জাতে, এই যে কবি শিশুকে বলছেন বেস্ট ফিলোসফার, thou best philosopher who yet dost keep the heritage thou eye among the blind। এবং কবি এখানে হচ্ছে যে শিশুকে হচ্ছে সিয়ার ব্লেসড, তারপর হচ্ছে মাইটি প্রফেট, এগুলো বলেছেন। মানে এইটার মূল কথাটা আমি বলি, কবি হচ্ছে এখানে শিশুকে বলছেন যে শিশুরা হচ্ছে বেস্ট ফিলোসফার, মানে তারা যখন পৃথিবীতে আসে তখন তারা তো কথা বলতে পারে না, কিন্তু তারা অনেক কিছু বোঝে। পৃথিবীতে মানুষ বড় হওয়ার পর যেগুলো হচ্ছে বোঝার চেষ্টা করে, যেই সত্য সে হচ্ছে খোঁজার চেষ্টা করে, শিশু অবস্থায় অলরেডি সেগুলো সে জানে, কারণ সে হচ্ছে কি সোল থেকে, মানে সে হচ্ছে কি ডিভাইন থেকে এসেছে, এবং তার সব কিছুই জানা, কিন্তু তখন সে বলতে পারে না। কিন্তু যখন সে বড় হয়ে যায় তখন তো আবার ছোটো সময়ের কথা সে ভুলে যায়। তো কবি হচ্ছে যে এই কথাটা হচ্ছে এখানে বলছেন। এখানে আমি লাইনগুলো একটু বিশ্লেষণ করি, কয়েকটা লাইন। The poet addresses the child, pointing out that child's simple and small outer appearance hides the vastness and depth of his soul। কবি বলছেন যে বাচ্চাটাকে হচ্ছে কি, মানে ছোটো বাচ্চা, তাদের বাহ্যিক দিক থেকে তাদেরকে কি মনে হয়, ছোট মনে হয়, তাদের যে হচ্ছে এক্সটেরিয়ার সিমব্লেন্স, এটার জন্য তাদের সোলের যে ভাস্টনেস এটা ঢাকা পড়ে যায়। মানে যত হচ্ছে যে ছোটো থাকে তার সোলটা ততই বেশি বড় থাকে, এবং সোলটা ততই বেশি ডেপথ অ্যান্ড ভাস্ট থাকে। কবি এটা বলতে চাচ্ছেন এখানে যে সে যত শিশু অবস্থায় আছে তার সোলটা ততই হচ্ছে ভাস্ট অ্যান্ড ডিপ, যদিও তার বাহ্যিক দিকটা হচ্ছে কি বাহ্যিক দিক থেকে ছোটো মানুষ। কবি এটা বলছেন দ্য চাইল্ড সোল ইজ ইমেন্স ফিল্ড উইথ ডিভাইন পিউরিটি অ্যান্ড উইজডম। এবং বলছেন যে শিশু অবস্থায় একটা বাচ্চার যে সোলের মধ্যে কি থাকে, পিউরিটি থাকে অ্যান্ড উইজডম থাকে। এই যে বলছেন যে দাই সোলস ইমেন্সিটি, সোল আসলে তখন হচ্ছে কি ইমেন্স থাকে, অনেক বেশি বড় হচ্ছে থাকে, এবং এখানে অনেক উইজডম থাকে, জ্ঞান থাকে। তারপরের লাইনে হচ্ছে বলছেন কবি যে দাও বেস্ট ফিলোসফার হু ইয়েট ডোস্ট কিপ দ্য হেরিটেজ দাও আই অ্যামং দ্য ব্লাইন্ড দ্যাট ডিফ অ্যান্ড সাইলেন্ট রিডেস্ট দ্য এটার্নাল ডিপ। আচ্ছা, এইটার হচ্ছে মিনিংটা আমরা একটু পড়ি এখান থেকে, যে দ্য পোয়েট কলস দ্য চাইল্ড, কবি হচ্ছে এই চাইল্ডটাকে কী বলছেন বেস্ট ফিলোসফার, বিকজ কারণ দে রিটেন দ্য স্পিরিচুয়াল হেরিটেজ, ফ্রম দ্য ডিভাইন অরিজিন। তাদের অরিজিনটা তো হচ্ছে কি ডিভাইন, স্বর্গই হচ্ছে কি তাদের হচ্ছে অরিজিন, এবং সেখান থেকে তারা পৃথিবীতে কী এনেছে, কিছু আধ্যাত্মিক কিছু বিষয় নিয়ে এসেছে, সেইটাকে না কবি হচ্ছে বলেছেন হেরিটেজ। কারণ উত্তরাধিকার সূত্রে যেন সে কোথা থেকে নিয়ে এসেছে এরকম একটা বিষয়, মানে ঐতিহ্য নিয়ে এসেছে একটা এরকম। আনলাইক অ্যাডাল্টকে এখানে বলা হয়েছে ব্লাইন্ড। এই যে ব্লাইন্ড বলতে এখানে অ্যাডাল্টকে বোঝানো হয়েছে, যারা হচ্ছে বড় মানুষ হয়ে গিয়েছে, যে অ্যাডাল্টের মতো তারা হচ্ছে না। হ্যাঁ, চাইল্ড কী করছে, দ্য চাইল্ড হ্যাজ এ প্রোফাউন্ড আন্ডারস্ট্যান্ডিং অফ ইটার্নাল ট্রুথ।
এটার্নাল ট্রুথ সম্পর্কে শিশুদের একটা কি থাকে, একটা প্রোফাউন্ড আন্ডারস্ট্যান্ডিং থাকে। ইভেন দো দ্য চাইল্ড ডাজ নট আর্টিকুলেট দ্য ট্রুথস, এবং তখন সে হচ্ছে কী করতে পারে না, সে সত্যটা জানা থাকা সত্ত্বেও সে সত্যটাকে উচ্চারণ করতে পারে না, সে আর্টিকুলেট করতে পারে না, বিং ডেফ অ্যান্ড সাইলেন্ট। কারণ শিশুকে হচ্ছে এখানে ডেফ অ্যান্ড সাইলেন্ট বলা হয়েছে। দে ক্যান ইনটুইটিভলি কম্প্রিহেন্ড দ্য এটার্নাল ডিপ, দ্য মিস্টারিজ অফ লাইফ, এক্সিস্টেন্স অ্যান্ড ডিভাইনিটি। কেউ বলছেন যে শিশুরা সব কিছুই বোঝেন, কিন্তু তারা শুধু মানে আর্টিকুলেট করতে পারেন না। এই জন্য হচ্ছে কবি তাদেরকে বলছেন কি বেস্ট ফিলসফার। আচ্ছা, এরপর কবি এখানে বলছেন যে হন্টেড ফর এভার বাই দ্য এটার্নাল মাইন্ড, মাইটি প্রফেট সিয়ার আর ব্লেসড। কবি এখানে বলছেন দ্য চাইল্ড ইজ ডিসক্রাইবড অ্যাজ বিং কানেক্টেড টু দ্য এটার্নাল মাইন্ড, সিম্বলাইজিং দ্য ডিভাইন অ্যান্ড ইউনিভার্সাল কনসিয়াসনেস। এটার্নাল মাইন্ড বলতে এখানে হচ্ছে কি বোঝাচ্ছে কি, এই যে ইউনিভার্সাল কনসিয়াসনেস, অর্থাৎ যে এই যে বিশ্বজগতের সম্পর্কে তাদের মধ্যে যে একটা ধারণা আছে সেটা। তারপরে সিজ দ্য চাইল্ড অ্যাজ এ মাইটি প্রফেট, মাইটি প্রফেট বলেছেন, এবং বলেছেন কি ব্লেসড সিয়ার। সিয়ার বলতে আমরা কি বুঝি, যারা হচ্ছে ভবিষ্যৎ দেখতে পায়, প্রফেট অ্যান্ড সিয়ার। সামওয়ান হু ইনহারেন্টলি আন্ডারস্ট্যান্ড ট্রুথ দ্যাট আদার স্ট্রাগল টু গ্রাস্প। অন্যরা যে সত্যটাকে দেখতে পায় না, বা জানতে পারে না, সেটাকে কারা দেখতে পায়, প্রফেট অ্যান্ড ব্লেসড সিয়ার। তো কবি হচ্ছে কি এই শিশুকে এটাই বলছেন, মাইটি প্রফেট অ্যান্ড সিয়ার ব্লেসড বলতে এখানে ব্লেসড, স্বর্গীয়। অন হোম দোজ ট্রুথ ডু রেস্ট হুইজ উই আর টোলিং আওয়ার লাইফস টু ফাইন্ড। মানে আমরা সারা জীবনে যেগুলো খুঁজে বেড়াই যে সত্যকে, সেটা অলরেডি তারা জানে, এটাই বলতে চেয়েছেন। দ্য চাইল্ড হোল্ডস উইদিন দেম, তাদের মধ্যে কী ধারণ করে, স্পিরিচুয়াল ট্রুথ দ্যাট অ্যাডাল্টস স্পেন্ড দ্য এন্টায়ার লাইফ সার্চিং ফর। মানে যেগুলো হচ্ছে যারা অ্যাডাল্ট তারা সারা জীবন যেটাকে সার্চ করে, শিশুরা সেটাকে নিজেদের মধ্যে তখন ধারণ করে। মোস্ট পিপল লিভ ইন ইগনোরেন্স, ইন ডার্কনেস, অ্যান্ড দে অনলি অ্যাপ্রোচ দিস ট্রুথ ইন ডেথ। দ্য চাইল্ড হাউএভার ইজ বর্ন উইথ দিস আন্ডারস্ট্যান্ডিং। মানে কবি বলতে চাচ্ছেন শিশুরা সেই আন্ডারস্ট্যান্ডিং নিয়েই মূলত জন্মগ্রহণ করে, এটা হচ্ছে এখানে বলছেন। হুইজ উই আর টোলিং, আচ্ছা এটা তো বলছি। আচ্ছা, তারপরে যে দাও ওভার হোম দ্য ইমর্টালিটি ব্রুড লাইক এ ডে, এ মাস্টার ওভার এ স্লেভ, এ প্রেজেন্স হুইজ ইজ নট টু বি পুট বাই। আচ্ছা, কবি এখানে যে বলতে চাচ্ছেন, দ্য পয়েন্ট এমফাসাইজেস দ্য চাইল্ড কানেকশন টু ইমর্টালিটি। এই শিশুদের হচ্ছে কি ইমর্টালিটির সাথে একটা কানেকশন আছে, হুইজ সারাউন্ডস অ্যান্ড গাইডস লাইক এ ডেলাইট, যেটা তাকে হচ্ছে কি দিনের আলোর মতো করে হচ্ছে কি ঘিরে আছে। দ্য ডিভাইন প্রেজেন্স ইমর্টালিটি ইজ কম্পেয়ার টু এ মাস্টার, এটাকে মাস্টারের সাথে তুলনা করা হয়েছে, গভর্নিং এ স্লেভ। মানে ইমর্টালিটি হচ্ছে কি এখানে মাস্টার, এবং সেটা স্লেভকে জন্য কী করছে, গভর্নিং করছে, পরিচালনা করছে, সিগনিফাইং দ্যাট ইট হ্যাজ কমপ্লিট ইনফ্লুয়েন্স ওভার দ্য চাইল্ড। শিশুদের উপরে এই যে ইমর্টালিটির যে একটা হচ্ছে প্রভাব থাকে। ইট ইজ পাওয়ারফুল অ্যান্ড এটার্নাল প্রেজেন্স দ্যাট ক্যান নট বি ইগনোরড অর ডিসমিসড। আচ্ছা, এইখানে হচ্ছে এখন অনেকখানি আছে, এটা মনে হয় আজকে শেষ করা যাবে না। আচ্ছা, বাকিটা হচ্ছে আমরা পরে পড়ি। আমরা থিমগুলো নিয়ে একটু এখানে জেনে আমরা এটা শেষ করে দিই। আচ্ছা, এইখানে পুরো কবিতার আমরা যদি মূল থিমগুলো যদি বলতে চাই, তাহলে হচ্ছে যে দ্য ট্রানজিয়েন্স অফ চাইল্ডহুড, এটা হচ্ছে ইমাজিনেশন অ্যান্ড মেমোরি, ইমর্টালিটি অ্যান্ড সোল, দ্য পাওয়ার অফ নেচার, দ্য কন্ট্রাস্ট বিটুইন অ্যাডাল্টহুড অ্যান্ড চাইল্ডহুড, এই দুইয়ের মধ্যে একটা পার্থক্য এখানে দেখানো হয়েছে। সার্চ ফর স্পিরিচুয়াল ট্রুথ, রোল অফ দ্য পয়েট, রিটার্ন টু ইনোসেন্স, সাফারিং অ্যান্ড রিডেমশন, এবং দ্য কন্টিনিউটি অফ লাইফ অ্যান্ড ডেথ। এই হচ্ছে কিছু মেজর